বিস্তীর্ণ পাহাড় ও অরণ্যে ঘেরা প্রত্যন্ত অঞ্চলে ধীমান ও শঙ্কর নামের দুই বন্ধু তখন এসে পৌঁছেছে এক অতি প্রাকৃত আলোর পিছু করতে করতে। একটা ম্লান খয়েরি আলো। ওরা যতই এগিয়ে যাচ্ছে ততই যেন দূরে সরে যাচ্ছে আলোর উৎসস্থল। দুজনের মধ্যে ধীমানের সাহস তুলনামূলক বেশি। শঙ্করের যে সাহস নেই তা নয়, এমনকি শোবার ঘরের জানলা থেকে শঙ্করই প্রথম আলোটিকে দেখতে পেয়ে ধীমানের দৃষ্টি আকর্ষণ করে। তার উদ্যোগেই কেবলমাত্র একটি হেরিকেন নিয়ে ওরা দুজন বেরিয়ে পড়েছে কৌতূহল ভঞ্জন করতে। তবে জঙ্গলে আসবার পর থেকে শঙ্করের মনে ধীরে ধীরে জমতে শুরু করেছে ভয়ের কালো মেঘ, এবং একই সাথে ধীমানের মনে উত্তরোত্তর ছাপিয়ে উঠেছে কৌতূহলের উত্তাল ঢেউ। শঙ্করের থেকে ধীমান তখন অনেকটাই এগিয়ে গেছে সামনে। তার হাতেই রয়েছে হ্যারিকেন। শঙ্কর একটু জোর গলায় ডাক দিল, ধীমান, আমার মনে হয় আর এগিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমরা অনেকটা দূরে চলে এসেছি বাড়ি থেকে। চল চল আমরা ফিরে যাই। শঙ্করের কথা শেষ না হতেই সে দেখতে পেল ধীমানের হাতের হ্যারিকেনের আলোটা হঠাৎ দাঁড়িয়ে পড়েছে তার থেকে কিছুটা দূরত্বেই। জঙ্গলের ঝাপটানো গাছের জন্য সে ধীমানকে দেখতে পাচ্ছে না ঠিকই, তবে সে অনুমান করল ধীমান ঠিক কিছু একটা দেখতে পেয়েছে বলেই দাঁড়িয়েছে। শঙ্করের আতঙ্কিত মনটা আরো একটু যেন হালকা হয়ে গেল। কোনো মানুষ ভয় পেলে তার পঞ্চেন্দ্রিয় তীব্রভাবে সক্রিয় হয়ে ওঠে। তখন সে ব্যক্তি এমন এমন শব্দ শুনতে পায় বা এমন এমন উপস্থিতি অনুভব করতে পারে যা সাধারণ অবস্থায় ধরা পড়ে না। শঙ্কর যেন অনুভব করল ধীমান বোধহয় আর সামনে নেই। আলো যেখানে রয়েছে সেখানে কিছু একটা গোলমাল হয়েছে। শঙ্কর একটু দ্রুত পায়ে সেদিকটায় এগিয়ে যেতেই দেখল তার অনুমান একেবারেই নির্ভুল। সেখানে হ্যারিকেনটা আছে ঠিকই, তবে ধীমান সেখানে নেই। তার বদলে শঙ্করের সম্মুখে যা আছে তা হল মানুষ প্রমাণ গভীর গর্ত, যার প্রকৃতি দেখলে মনে হয় কয়েক মুহূর্ত আগেই এই স্থানের থেকে কোনো একটা বৃহৎ গাছকে উপড়ে ফেলা হয়েছে। গর্তের গর্ভস্থলে শেকড়ের শাখা প্রশাখার ছেঁড়া ছেঁড়া অংশ মাথা তুলে রয়েছে। শঙ্কর ধীমানের খোঁজে একবার চারিদিকে তাকালো, তারপর তাকে ডাকলো সে। ধীমান, ধীমান কোথায় তুই? দেখ, এখন কিন্তু মজা করার সময় নয়। ধীমান! কি? শঙ্কর হঠাৎ চমকে উঠল এক অপার্থিব ব্যাপার লক্ষ্য করে। সে দেখল হ্যারিকেনটি যে স্থানে পড়েছিল সেই জায়গার থেকে যেন কিছুটা এগিয়ে এসেছে তার দিকে। হঠাৎ করেই পরিবেশের গুমোট দমবন্ধ ভাবটা যেন আরো বেড়ে উঠেছে বলে মনে হলো তার। যখন সে দেখল শুধু হ্যারিকেনের স্থান বদল নয়, যে গর্তটির সামনে সে এসে দাঁড়িয়ে পড়েছিল সেটি যেন ক্রমশ চোখের পলকে তার কাছে চলে এলো। তখন শঙ্কর আর নিজেকে ঠিক রাখতে পারল না। মাটির থেকে জ্বলন্ত হ্যারিকেনটি তুলে নিয়ে এক ছুট লাগালো ধীমানদের বাড়ির উদ্দেশ্যে। সে রাতে যখন সে উন্মাদের মতো দৌড়চ্ছে দুশ্চিন্তা, মৃত্যু ভয় ও অপার্থিব আতঙ্ক নিয়ে, তখন তার কানে এসেছিল একটি আজব বাঁশির সুর, যে সুর জীবনের স্বাদ বহন করে না, যার প্রতিটা মোচড়ে, প্রতিটা আলাপে মৃত্যুর করুণ নিনাদ মনের মাঝে ঝংকার তুলে যায়। সাল 1927, কলকাতা, মঠ লেন। তারানাথ তার নিজ বৈঠকখানায় বসে আকন্দ গাছের ডাল খুঁদে একটি গণেশ মূর্তি তৈরি করছে। এমন সময় তার বৈঠক ঘরের দরজায় এসে উঁকি দিল একটি পরিচিত মুখ। সে হাসি মুখে তারানাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলল, নমস্কার ঠাকুরমশাই, অনেকদিন পরে আপনার বাড়িতে এলাম। আপনার দেশের থেকে চিঠি এসেছে। তারানাথ একটি কাঁসার থালার উপরে মূর্তিটি নামিয়ে রেখে
ধীরে ধীরে এসে দাঁড়ালো দরজার সামনে, বলল, হ্যাঁ সেই আর কি, কোনো কাজের দরকার ছাড়া এই বুড়োকে কারোর মনে পড়ার কথা নয়। সে কি বলছেন ঠাকুর মশাই, আপনার মতো গুণী মানুষের কাছে অকারণে এসে বিরক্তির কারণ কেন হতে যাব, বরং মাঝে মাঝে যে আপনার এরকম দর্শন পাই তাই ভালো। এই একটু আশীর্বাদ করে দিন না ঠাকুর মশাই। এই বলে পিয়ন তার ঝোলার থেকে বের করে তারানাথকে তার চিঠিটি দিল। তারানাথ সেটি হাতে নিয়ে পিয়নের মাথায় হাত রেখে ওম গণগণপতায় নমঃ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি মহাপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বেদা নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী। মন্ত্র পড়ে পুনরায় ধীর পায়ে ফিরে এলো নিজের তক্তপোষের কাছে। পিয়ন আরো একবার প্রণাম করে চলে গেল সেখান থেকে। তারানাথ খামের থেকে চিঠিটা বের করে অবাক হল প্রথমেই। চিঠির প্রেরক তার নিজের রক্তের সম্পর্কের হলেও তার সঙ্গে তারানাথের কথাবার্তা হয়নি বহুকাল। তারানাথ তার পিতা আদিনাথের তৃতীয় সন্তান, যার জন্মের সময় অমর জীবনের কথা মতো আকাশে দেখা গিয়েছিল এক আশ্চর্য নীল উল্কা। তবে তার আগে আদিনাথের স্ত্রী আরো 2 পুত্রের জন্ম দিয়েছিলেন, যথা তার বড় পুত্র অম্বিকানাথ এবং মেজ পুত্র শশীনাথ। এই চিঠির প্রেরক তারানাথের মেজ দাদা শশীনাথ চক্রবর্তী। তারানাথ চিঠিটি বের করে পড়তে শুরু করল। তারানাথ, আশা করি তুমি পরিবার বর্গ নিয়ে কুশলেই আছো। এই পত্রের বিষয়বস্তুতে এগোনোর আগে আমি তোমায় বলতে চাই, তুমি পত্রপাঠ চড়ুই টিপে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিও। এবার মূল বিষয়ে আসি। আমার একমাত্র ছেলে অর্থাৎ তোমার ভাইপো ধীমান আমার বিহার প্রদেশের এক জমির তদারকি করতে গিয়ে সেখান থেকে নিখোঁজ হয়েছে। তার সাথে তার এক বন্ধু ছিল, নাম শঙ্কর রায়চৌধুরী, আমাদের গাঁয়ের জয়রাম রায়চৌধুরীর ছেলে। সে বাড়িতে এসে যা যা বলেছে তা বিশ্বাসযোগ্য নয়। তবু আমরা বেশ কয়েকজন মিলে টানা 3 দিন যেখানের থেকে আমার ছেলেটা উধাও হয়েছে সে অঞ্চলে খোঁজাখুঁজি করে এসেছি, কিন্তু কোনো ফল মেলেনি। ওখানকার পুলিশ বিভাগেও ধীমানের বর্ণনা দিয়ে এসেছি। তবে এইভাবে কি আর মনস্থির রাখা যায়? তুমি তো জানো আমাদের পারিবারিক সূত্রে গৃহত্যাগী হয়ে পড়ার মতো ঘটনা ইতিপূর্বে 2 বার ঘটেছে। এক আমাদের ছোট ঠাকুরদা, আর দ্বিতীয় তুমি। আমি কিন্তু ধীমানের মধ্যে তেমন কোনো কিছুর আভাস কোনোদিনও পাইনি। মনটা বড় কু গাইছে তারানাথ। সপ্তাহ 2 কেটে গেল, ছেলেটা ফেরেনি। আমাদের খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়েছে। তোমার বউঠান শয্যা নিয়েছেন। তুমি অনতি বিলম্বে চলে এসো। এটি আশীর্বাদ, শশীনাথ চক্রবর্তী। তারানাথ চিঠিটা পড়ে তক্তপোষের উপর নির্বাক হয়ে বসে পড়ল। চরম উত্তেজনার বশবর্তী হয়ে পড়লে মানুষের চিন্তা শক্তি লোপ পায়। তাই তারানাথ কিছুক্ষণ ভেবে নিয়ে ভেতর বাড়ির উদ্দেশ্যে বলল, চারি চারি, আমার কয়েকটা জামা কাপড় গুছিয়ে দে মা, চড়ুই টিপ যেতে হবে তোর মেজ জেঠুর বাড়ি। তারানাথের ডাকে চারি দরজার কাছে এসে দাঁড়িয়েছিল কৌতূহলবশত। জামাই নিতে এলে পটের উপর দরজার চাবি রেখে চলে যাস, কারণ কবে ফিরবো বলতে পারছি না। ফিরে এসে চিঠি মারফত জানিয়ে দেব সব। বাবার দুশ্চিন্তাগ্রস্ত চেহারার সঙ্গে সে ভালোভাবেই পরিচিত। তাই যখন দেখল তারানাথ ভ্রুকুটি করে স্থির হয়ে বৈঠক ঘরের কড়ি কাঠের দিকে চেয়ে রয়েছে, তখন সে আর কোনো প্রশ্ন করবার ভরসা পেল না। তারানাথ সেদিন দুপুর বেলাতেই কোনো রকমে 2টো ভাত দাঁতে কেটে হুগলিগামী প্যাসেঞ্জার ট্রেন ধরে বেরিয়ে পড়ল তার মেজ দাদা শশীনাথের বাড়ির উদ্দেশ্যে। তারানাথের বাবা কাকাদের প্রজন্ম শেষ হতে না হতেই প্রত্যেক ভাইয়েরা পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা করে যার যার সম্পত্তি বিক্রি বাট্টা করে এক একজন এক এক জায়গায় চলে গেছে।
কেবল তারানাথের ভাগেরটুকু পৈতৃক ভদ্রাসনের স্মৃতিস্বরূপ টিকে রয়েছে রামজয়পুরের বাহিরগাছি গ্রামে। তারানাথ সন্ধ্যার একটু আগে আগেই পৌঁছাল শশীনাথের বাড়িতে। এই বাড়িতে ইতিপূর্বে সে সপরিবারে মাত্র একবারই এসেছিল, তাও এই ধীমানের অর্থাৎ এই ভাইপোর 5 বছরের জন্মবার্ষিকীতে। তাছাড়াও চড়ুইটি গ্রাম তাদের গ্রামের বাড়ির থেকে বেশি দূর নয়। বাড়ির উঠোনে পা রাখতেই তারানাথ দেখতে পেল উঠোনের এক প্রান্তে খাটিয়ার ওপর বসে আছে তার দাদা শশীনাথ এবং আরও একটি অল্প বয়সী ছেলে। তারানাথের দিকে চোখ পড়তেই তার দাদা উঠে দাঁড়ালো খাটিয়া ছেড়ে, বলল, তারানাথ, এসেছিস ভাই? আমি একটু হলেও বুকের ভেতরে বল পেলাম। কি হলো বল দেখি? কার নজর লেগে গেল আমার পরিবারের ওপর যে ছেলেটা এভাবে নিখোঁজ হয়ে গেল? তারানাথ ভালো করে নিজের দাদাকে দেখল একবার। সাম্প্রতিক দুশ্চিন্তায় শশীনাথের উঁচু লম্বা চেহারাটা একেবারে চুপসে গেছে। কয়েকদিনের মধ্যেই যেন আরো কিছুটা বৃদ্ধ হয়ে গেছে সে। তারানাথ বলল, দাদা, তুই শান্ত হ, ধৈর্য রাখ, ধীমান ঠিক ফিরে আসবে। তারানাথ, তুইও আমায় একইভাবে সান্ত্বনা দিচ্ছিস? এই কথাটা তো সারা গাঁয়ের মানুষ বলছে। ধীরে ধীরে মন এখন শঙ্করের কথাই বিশ্বাস করতে শুরু করেছে। শশীনাথ নতমস্তকে তার পাশে দাঁড়িয়ে থাকা অল্প বয়সী ছেলেটির কাঁধে হাত রেখে শেষের কথাটি বলল। কাজেই তারানাথ বুঝতে পারল এই ছেলেটির নামই শঙ্কর। শশীনাথ আরো বলল, আমি নিশ্চিত ধীমানের কিছু একটা হয়েছে তারানাথ, নইলে ও বাবা মাকে দুশ্চিন্তা দেওয়ার ছেলে নয়। তারানাথ এটুকু জানে যে তার পরিবারের অন্য কোনো ছেলে অন্তত সন্ন্যাস নিয়ে গৃহত্যাগী হবে না। কাজেই ধীমানের নিশ্চয়ই বড়সড় কোনো বিপদ হয়েছে, এই সম্ভাবনায় কোনো সংশয় নেই। তারানাথ ছেলেটির দিকে তাকিয়ে বলল, তুমি বুঝি ছিলে ধীমানের সাথে? হ্যাঁ, আমি ছিলাম কাকাবাবু ওর সঙ্গে। বেশ, ওই রাতে কি ঘটেছিল আশা করি তুমি অনেকবার অনেককেই বলেছ, তাই শেষবারের মতো আমাকে কোনো কিছু বাদ না দিয়ে একবার বলো তো দেখি। হ্যাঁ শঙ্কর, তুই বাবা আমার ভাইকে সমস্তটা বল। আমার মনে হয় এখন যদি কেউ কিছু করতে পারে তা ওই পারবে, না হলে আর কোনো বৈধ রাস্তা আমাদের কাছে নেই। তারানাথ, তোরা বস ওই খাটিয়ার ওপর, আমি তোর বৌঠানকে একবার খবরটা দিয়ে আসি। তারানাথ ও শঙ্কর খাটিয়ার ওপর এসে বসল। শঙ্করের চেহারায় উদ্বিগ্নতা ও উদাসীনতার একটা মিশেল ঘটেছে। এতদিন ধরে এই আজব কাহিনী বলতে বলতে সে নিরাশাগ্রস্ত হয়ে পড়েছে বিস্তর। তবুও তারানাথের সামনে একটা শেষ ভরসা নিয়ে সে বলতে শুরু করল ওই রাতের অভিজ্ঞতার কথা। ধীমানদের ওই জঙ্গলের জায়গাটায় একটা পুরনো বাড়ি আছে। শশী কাকা ওই বাড়িটা সমেত জায়গাটা কিনেছিলেন। সে বাড়িতে দেখাশোনা করে ওখানকার স্থানীয় একটা লোক, নাম ভজুয়া। শুধু বাড়ির নয়, ওখানকার জায়গা জমির দেখভাল ওই লোকটাই করে। শশী কাকা ধীমানকে পাঠালেন একবার জায়গাটা তদারকি করে আসবার জন্যে। সঙ্গে সে আমাকেও নিয়ে গেল। ওখানকার কিছু গাছ কেটে বিক্রি করবার ব্যাপারে কাকারই ওই বিহারি কোনো এক সদাগরের সঙ্গে কথাবার্তা হয়েছিল। সবকিছু ঠিকঠাক। আমরা ওখানে গিয়ে 2 দিন কাটিয়ে ফেলেছি। ঠিক ছিল 3য় দিন সকালবেলায় শশী কাকার ঠিক করা গাছ কাটার লোকেরা আসবে, কিন্তু সেদিন সেই কাজ হলো না। কেন? তার আগের দিন মাঝরাতের থেকেই শুরু হয়েছিল তুমুল বৃষ্টি, যে বৃষ্টি গিয়ে থামল নির্দিষ্ট কাজের দিনের দুপুর বেলার দিকে। ধীমান ঠিক করলো দুপুরে খাওয়ার পরে একবার জঙ্গলের দিকটায় ঘুরে আসবে। টানা বৃষ্টির পরে আকাশ ফেটে যেন কাঁচা রোদ উঠেছে সেদিন। ধীমানের হাতে একটা ছোরা ছিল, সেটা দিয়েই বিভিন্ন লতা পাতা আগাছা কাটতে কাটতে সে এগোচ্ছিল, আর আমি যাচ্ছিলাম তার পিছন পিছন। অবশ্যই এগোচ্ছিলাম একটা নির্দিষ্ট গাছকে লক্ষ্য করে, যে গাছটি ওই বাগান বাড়ির থেকেই দেখা যায় ছায়ার মতন। বোধহয় ওই জঙ্গলের সব থেকে বড় গাছ ওইটি,
আমরা ভেবেছিলাম ওই অবধি গিয়ে আবার ফিরে আসবো বাড়ির দিকে। কি গাছ সেটি? সেটা তো ঠিক বলতে পারবো না, কারণ সে গাছ পর্যন্ত পৌঁছানোর আগে আবারও বৃষ্টি শুরু হয় এবং আমরা ফিরে আসি। ওই ব্যাপার নিয়ে ভজুয়ার সাথেও আগে কোনো কথা হয়নি, নিতান্তই স্বাভাবিক ব্যাপার ভেবেই আর কি। সেদিন রাতে শোবার আগে আমরা জঙ্গলের মধ্যে একটা আবছা খয়েরি আলো দেখতে পেলাম, প্রায় দুজনেই একসাথে। তার সাথে সাথে চাপা আলোক উদ্ভাসিত অঞ্চলের মধ্যে দৈত্যের মতন ওই বিরাট গাছটির কালো অবয়বটাও স্পষ্ট দেখেছি। দুজনের সম্মিলিত উদ্যোগেই কৌতূহল ভঞ্জনের জন্য বেরিয়েছিলাম জঙ্গলের মধ্যে কি ঘটছে তা দেখতে। বেশ খানিকটা যাওয়ার পর আমার মনের ভেতরটা কেমন কু ডাকতে লাগলো। বাতাসে মিশেছিল কিসের একটা ফিসফিসে শব্দ, যেন ভীষণ সতর্কতা অবলম্বন করে কারা যেন কথা বলছে দুর্বোধ্য কোনো ভাষায়। আমি জানি না ধীমান সেই শব্দ শুনতে পেয়েছিল কিনা। আমি তাকে অনেকবার বলেছিলাম ফিরে আসার জন্য। একবার জঙ্গলের মধ্যে ঢুকে যাওয়ার পরে সে দূরের গাছটি আর দেখা যাচ্ছিল না, তবে আমরা অনুমান করে চোখে দেখে যতটা দূরত্ব মেপেছিলাম তার প্রায় কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা। হাঁটতে হাঁটতে ধীমান একটু এগিয়ে পড়ে, তার হাতে হেরিকেন ছিল। সেই আলোতেই আমিও এগোচ্ছিলাম। হঠাৎ খানিকটা দূরত্বে হ্যারিকেনের আলোটা দাঁড়িয়ে পড়লো দেখে ভাবলাম ধীমানও হয়তো দাঁড়িয়ে পড়েছে, কিন্তু আদতে সে সময় ঘটে গেছে যা ঘটার। কি করে কি হলো জানি না, হ্যারিকেনের কাছে পৌঁছে দেখি ধীমান নেই, বরং যেখান থেকে সে উধাও হয়েছে সেখানে সৃষ্টি হয়েছে একটা বিরাট গর্ত। দেখলে বোঝাই যায় কোনো এক বিশাল গাছ মাটি থেকে উপড়ে গেলে যে গর্ত হয়, অর্থাৎ যেমন গর্তের মধ্যে সদ্য উপড়ে যাওয়া গাছের ছেঁড়া ছেঁড়া শেকড়ের অবশিষ্টাংশ পড়ে থাকে, ঠিক সেই রকম মাটির অবস্থা। আমার অবস্থা কি তখন আর কি করে বলি। কয়েক মুহূর্ত পরেই দূরের হ্যারিকেনের দিকে চোখ পড়তেই দেখলাম সেটি যেন অনেকটা আমার দিকে সরে এসেছে। বুঝলাম সেখানে আর কিছুক্ষণ থাকলে আমি জ্ঞান হারাবো। মাটি থেকে হ্যারিকেন তুলে নিয়ে ছুট দিলাম কাকাবাবু। অবশেষে অজ্ঞান আমি ঠিকই হলাম, কিন্তু বাড়িতে পৌঁছানো মাত্রই। তবে ছুটে যখন বাড়িতে ফিরছিলাম তখন স্পষ্ট একটা বিদঘুটে বাঁশির সুর আমি শুনেছি। এই হলো আমার সেই রাতের অভিজ্ঞতা। শঙ্কর চুপ করে গেল। এর মধ্যে শশীনাথ এসে দাঁড়িয়েছে ওদের মধ্যে। তারানাথ তার দাদার দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতে শশীনাথ বললে, আমরা শঙ্করকে নিয়ে ওই ঘটনাস্থলে গিয়েছিলাম তারানাথ। অবাক করা বিষয় হলো শঙ্করের দেখানো জায়গায় গিয়ে না কোনো গর্ত দেখেছি, না পেয়েছি জঙ্গলের মাঝে কোনো বিরাট গাছ। তুই বল এবার কিভাবে ওর কথা বিশ্বাস করি? অথবা যদি মেনেও নেই তাহলে ধীমান আর ফিরে এলো না কেন? দেখ তারানাথ, শঙ্কর আমার ছেলের মতো, ও আর ধীমান ছোট থেকে বন্ধু। শঙ্করের বাবা জয়রামদা আমার খুব ঘনিষ্ঠ মানুষ। ওদের শিক্ষা এবং শঙ্করের সততায় আমার কোনো সন্দেহ নেই। তবে সবকিছুতে বাদ সাধছে অকাট্য যুক্তি। সেটির কোনো অস্তিত্ব শঙ্করের বর্ণনায় পাচ্ছিস কি? তারানাথ চিন্তিত দৃষ্টিতে না বাচক মাথা নাড়ল। তারপর বলল, আমায় একবার সেখানে যেতে হবে দাদা। শঙ্করের কথা শুনে এটুকু বুঝতে পারছি যে যা ঘটেছে তা যুক্তি বা বুদ্ধির বাইরে। অনুমান একটা করছি আমি, তবে সেখানে না যাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। তবে এটুকু আমার উপর ভরসা করতে পারো যে আমি যেভাবেই হোক ধীমানের খবর না নিয়ে ফিরব না। শশীনাথের দুই চোখ চিকচিক করে উঠল। আশান্বিত কণ্ঠে বলল, তারানাথ, তুই বললি যে তুই কিছু অনুমান করতে পারছিস। কি সেই অনুমান? তারানাথ নিচু গলায় বলল, যা অনুমান করেছি তা মোটেই ভালো নয় দাদা। সৃষ্টির আদিকাল থেকেই দুই ধরনের শক্তির আবির্ভাব, এক প্রলয়ঙ্করী শক্তি আর এক মিত্র শক্তি।
এখন যা অবস্থা, মিত্র শক্তির আশ্রয় আমাদের নিতে হবে। শশীনাথের চেহারায় পুনরায় দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এলো। বলল, মিত্র শক্তির দেবতা কে? জানি না দাদা, দেবতাদের আবার কোনো গোত্র আছে নাকি? তবে তার আশ্রয় গ্রহণ করলে দুর্ঘটনার কবল থেকে মুক্তি পাওয়া যায়। তোমাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমি কিছু একটা করতে পারবো বলে আমার ধারণা। বৌঠানের অবস্থা চিন্তা করলেও আমার গলাটা শুকিয়ে আসছে দাদা। আমরা দেরি করব না দাদা, কালকেই বেরিয়ে পড়ব। আমরা বলতে তাহলে আমাকেও যেতে হবে তোর সাথে? তুই যদি বলিস আমি আরো 2-1জনকে নিয়ে নিতে পারি। তারানাথ মাথা নেড়ে বললে, না না, তোমায় কোথাও যেতে হবে না, আর না কাউকে জোগাড় করে দিতে হবে। তুমি বৌঠানের সঙ্গে বাড়িতেই থাকো, আর বাড়ির মেয়েদের বলো পুজো আর আরাধনা চালিয়ে যেতে। আমি শঙ্করকে নিয়ে সেখানে যাব, ও তো চেনেই। দেখি ভগবানের কি ইচ্ছে। সেই রাতে তারানাথ ও তার দাদা দুজনের কেউই চোখের পাতা এক করতে পারেনি। বেশিরভাগ সময়ই অল্প কিছু কথোপকথনের পর নিজেরাই আবার চুপ হয়ে গেছে কয়েক ঘন্টার জন্য। এক কথায় গোটা বাড়ির প্রত্যেকটা মানুষের মনে দুশ্চিন্তার সমুদ্র উত্তাল ঢেউ তুলেছে, তা বলাই বাহুল্য। সে ঢেউয়ের থেকে মাথা জাগিয়ে নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা কারোর হচ্ছে না। পরদিন সকাল হতেই শঙ্করকে সঙ্গে নিয়ে তারানাথ বেরিয়ে পড়ল বিহারের নালন্দা জেলার উদ্দেশ্যে। গোটা দিন ও রাত ট্রেনে কাটিয়ে পরদিন সকালবেলায় তারা নামল নালন্দা স্টেশনে। এখান থেকে জিপে করে অথবা ছোট লরিতে চেপে যেতে হবে শৈলগঞ্জ গ্রাম পর্যন্ত। তারপর আর গাড়ি যায় না, কারণ তারপর থেকে শুরু হয় গৃধাকূট পাহাড়ের পাথুরে পাদদেশ বিশিষ্ট দুর্গম পথ। ওরা যাত্রীবাহী লরিতে চেপেই যাত্রা শুরু করল। রাস্তার দুপাশে ব্রিটিশদের হাতে তৈরি বিরাট বিরাট ইমারত যেন ঘন সবুজের মধ্যে নেহাতি বেমানান লাগছে তারানাথের কাছে। গাড়িটি গদাই লস্করি চালে এগিয়ে চলেছে সভ্যতা ছেড়ে প্রাচীন প্রকৃতির উদ্দেশ্যে। ঘণ্টা 2 পরে গোটা 10 ঝুপড়ি বাড়ি সম্পন্ন অঞ্চলের কাছাকাছি এসে গাড়িটা থেমে গেল এবং সকলে একে একে নামতে শুরু করল। অর্থাৎ এখানেই প্রযুক্তির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ ত্যাগ করতে হবে। শঙ্কর গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে বলল, এই গ্রামেই ভজুয়ার বাড়ি। আপনি এখানে দাঁড়ান কাকাবাবু, আমি ওকে গিয়ে ডেকে আনি। ও যদি আমাদের সঙ্গে যায় তো যাবে, নইলে আমি চাবি নিয়ে চলে আসব। তারানাথ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো অনতি দূরেই দাঁড়িয়ে থাকা গৃধাকূট পাহাড়ের প্রধান শাখার সঙ্গে গজিয়ে ওঠা ছোট ছোট নাম না জানা পাহাড়গুলিকে। চারিদিকে পাহাড়ে ঘেরা অঞ্চলের মাঝে ঐশ্বরিকভাবে গজিয়ে উঠেছে একটা ছোট্ট গ্রাম। গ্রামকে কেন্দ্র করে অসংখ্য পায়ে হাঁটা পথ চলে গেছে আশেপাশের জঙ্গলের ভেতরে। শঙ্কর ফিরে এলো মিনিট খানিকের মধ্যেই। ওরা হাঁটা শুরু করলো গ্রাম ছাড়িয়ে জঙ্গলের ভেতরে একটা পায়ে হাঁটা রাস্তা ধরে। পথের দুপাশে বেগুনি সাদা কমলা ফুলওয়ালা পুটুস গাছের ঝোপ। পাহাড়ি অঞ্চলে একটা বিশিষ্ট প্রভাতী আমেজ আছে। কড়া রোদ্দুর উঠে তা এখনো মিলিয়ে যায়নি। বেশ খানিকক্ষণ হাঁটার পর ওই পায়ে হাঁটা রাস্তা ধরেই টালি ছাওয়া একটা ভগ্নপ্রায় বাংলো প্যাটার্নের বাড়ির সামনে গিয়ে ওরা থামল। শঙ্কর একটু দ্রুত এগিয়ে গিয়ে 2 থাক সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠে একটি দরজার শেকলে লাগানো তালা খুলতে খুলতে বলল, শশী কাকার কাছেই শুনেছি এই বাড়িটা নাকি কোনো ব্রিটিশ সাহেবের বাগান বাড়ি ছিল। তবে সে এখানে বেশি দিন এসে থাকতে পারেনি। এখানকারই কোনো এক জমিদারের কাছে পরবর্তীতে জায়গা জমি বেচে চলে যায়। তারপরেও এই জায়গা 2 হাত ঘুরেছে। অবশেষে কাকা বিহারের কোনো এক বন্ধুর সূত্রে খোঁজ পেয়ে এই জমি কিনেছেন। শঙ্কর দরজা খুলে ভেতরে ঢুকল। আসুন আসুন কাকাবাবু, এই ঘরেই আমি আর ধীমান ছিলাম। তারানাথের কিন্তু শঙ্করের কথায় আর কোনো মন নেই। তার দৃষ্টি সন্দিগ্ধ ও সজাগ হয়ে পড়ছে আশেপাশের গোটা জঙ্গলটায়। সিমডেগায় বিভূতি গিয়ে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল, যে পরিবেশের সম্মুখীন হয়েছিল,
তার সঙ্গে এই জঙ্গলের প্রকৃতির কোনো ভেদাভেদ নেই। তবে কি তারানাথ যা অনুমান করেছিল ঠিক তাই? এই গৃধাকূট পাহাড়ের ঘন জঙ্গল বেষ্টিত অঞ্চলে অরণ্যের অপদেবতা পাসাংমারা কি জেগে উঠেছে? জনমানবহীন ঘন বনানীর অভ্যন্তরীণ কোনো শব্দ নেই সেখানে। ভয়ঙ্কর সম্ভাবনার ঘন জালে বৃদ্ধ তারানাথের সারা শরীর তখন আড়ষ্ট হয়ে পড়েছে। যুবক বয়সে তার যে ভয়শূন্য রক্তস্রোত ছিল, যে তেজের বহিঃপ্রকাশ ছিল, তা তো এখন আর নেই। অর্থোপার্জনের ফিকিরে কত অর্জিত শক্তি সে হারিয়ে ফেলেছে। তারানাথের এই প্রথমবার কেমন যেন অসহায় বোধ হল নিজেকে। পুনরায় শঙ্করের ডাকে সে যেন চমকে উঠল। কাকাবাবু, দাঁড়িয়ে রইলেন যে, আসুন ভিতরে। তারানাথ ঘরের ভেতরে এলো। সে ঘরে কাঠের চৌকি, জলের কুঁজো ছাড়া আর যেগুলো আছে তা হলো একটা পায়া ভাঙা বেঞ্চ এবং একটা ঘুণে ধরা কাঠের আলমারি। তারানাথ চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, কোন জানলার থেকে তোমরা আলো দেখতে পেয়েছিলে? ঘরটির দুটো জানালা, একটি কাঠের দরজাটির ঠিক পাশেই এবং অন্যটি চৌকি যে দেওয়ালের সঙ্গে মিশিয়ে রাখা তার ঠিক মাঝামাঝি। শঙ্কর ওই জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, এই জানলা দিয়ে কাকাবাবু। আর শুধু আলো নয়, এই জানলা থেকে ওই বিরাট গাছটিও দেখেছিলাম সেই রাত্রে। সারাদিন বৃষ্টি হয়েছিল সেদিন, তবে রাতের বেলায় আকাশ ভর্তি তারা ছিল, তাই আমাদের দুজনের কারোরই দৃষ্টি এড়ায়নি ওই গাছটা। আলোটা এমনভাবে উঠেছিল যে দেখে মনে হচ্ছিল ঠিক ওই গাছটার গোড়াতেই বোধ হয় কোনো একটা ঘটনা ঘটছে রাতের অন্ধকারে। কিন্তু সেই রাত্রির পরে যখন আমার জ্ঞান ফেরে, তারপর থেকে আর ওই গাছটিকে দেখিনি। তারানাথ বাইরের দিকে তাকিয়েছিল অনেকক্ষণ ওই জানলা দিয়ে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চৌকির ওপরে সে বসল। শঙ্কর মাটির খুঁড়িতে জল এনে তারানাথের হাতে দিয়ে বলল, ভজুয়া খুব একটা সন্তুষ্ট হয়নি আমার আশায়। আসল কথা, ও খুব শোকাহত ধীমানের ব্যাপারটা নিয়ে স্বাভাবিকভাবেই। তবুও বলল বাড়িতেই রান্নাবান্না করে আমাদের জন্য খাবার দিয়ে যাবে দুপুরের ভেতরেই। ওকে টাকা পয়সা দিয়ে এসেছি। শশী কাকা আমায় দিয়েছিল আসবার সময়, খাওয়া খরচের টাকা আর কি। কাকাবাবু, ধীমানকে পাওয়া যাবে কিনা বলতে পারেন? মানে কোথায় বা যাবে ও? নিশ্চয়ই সবাইকে হেনস্থা করবার জন্যই এমন বাজে একটা কীর্তি করেছে। তারানাথ এই কথার কোনো উত্তর দিল না। ওই দেরাজে কি আছে? ওখানে কিছু ইঁদুরে খাওয়া, ধুলো ময়লায় জর্জরিত খাতাপত্র ছাড়া আর অন্য কিছুই নেই। ভজুয়া বলে ওগুলো ওই ব্রিটিশ সাহেবের সময়ের কাগজপত্র। আলমারির দরজাটা এমনিতেই দুর্বল ছিল, তার উপর ধীমানকে খোঁজবার উদ্দেশ্যে যারাই এসেছে প্রত্যেকে সমস্ত কিছু খুলে পড়ে দেখেছে, তাই আরও দুর্বল হয়ে গেছে ওর পাল্লাগুলো। কোনো রকমে ঠেকিয়ে রাখা আছে দুটো পাল্লা। তারানাথ আর কোনো কথা বলল না। কাঁধের পুটলি নামিয়ে রেখে এক খুঁড়ি জল আগে গলায় ঢেলে নিল। পুনরায় খুঁড়ি ভর্তি করে বারান্দায় গিয়ে নিজের চোখ মুখে একবার জল দিয়ে ঘরে ফিরে এলো। বাড়িতে দাদার চিঠি পাওয়ার পর যতটুকু দুর্ভাবনা তার মাথায় এসেছিল, সে দুর্ভাবনা সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে এই মুহূর্তে দুর্ভাবনাটা দুর্ঘটনার নিশ্চিত সম্ভাবনায় পরিণত হয়েছে। না, আর সম্ভাবনা পোষণ করে চলার সময় নেই। সে বললে, চলো শঙ্কর, আমায় নিয়ে চলো এবার সেখানে যেখানের থেকে তুমি ছুটে পালিয়ে এসেছিলে। সে জায়গা কি তুমি নিশ্চিত চিনতে পেরেছিলে পরে? নিশ্চিত না, চিনলেও সময়ের অনুমান করে হেঁটে যেতে পারি সেদিকে। আগেও সবাইকে দেখাতে নিয়ে গিয়েছি। তাছাড়া বললাম না, সেদিন দুপুরে ওই রাস্তা ধরেই ছোট ছোট আগাছা কাটতে কাটতে ধীমান এগিয়েছিল, তাই সেসব চিহ্ন আর পথরেখা দেখে আমি নিয়ে যেতে পারবো। নিজের মুখে আর কি বলবো, তবুও বলি, পুরোপুরি চিনতে পারতাম কাকাবাবু, কারণ আমার স্মরণশক্তি অত্যন্ত প্রবল। তবে সেই রাতে যে আলো দেখে এগোচ্ছিলাম আমরা দুজনে, সে আলো যেন আমাদের এগিয়ে যাওয়ার সাথে সাথে পিছিয়ে যাচ্ছিল, তাই আমার অনুমানে অল্প অল্প সংশয় আছে। কিন্তু তাতে কি, যা দেখেছিলাম তা তো আর নেই।
পুলিশ সহ আমাদের গ্রামের বহু মানুষ এখানে এসে তন্ন তন্ন করে খুঁজেছে প্রায় গোটা জঙ্গল, কিন্তু না, কোথাও কোনো রকম আর চিহ্ন বা সেই গাছ নেই। বেশ, তাহলে সম্ভাব্য সেই জায়গাতেই নিয়ে চলো আমায়। জঙ্গলটা একটু ভালো করে না দেখা পর্যন্ত কাজ শুরু করতে পারবো না। শঙ্কর মনে মনে রোমাঞ্চ অনুভব করল তারানাথের কথায়। কি কাজ শুরু করবে তারানাথ তা দেখবার জন্য ওর মনের ভেতরটা চঞ্চল হয়ে উঠল। হাজার হোক ধীমান তো তার একমাত্র প্রিয় বন্ধু, তাকে পুনরায় চোখের সামনে দেখার জন্যে শঙ্করের আকাঙ্ক্ষার সীমা নেই। এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে ধীমানের অন্তর্ধানের ব্যাপারটা কল্পনা করেছে, তবে আসল অলৌকিক প্রেক্ষাপটে তো শঙ্কর নিজে ছিল, তাই তার অবস্থাটা কিছুতেই সে কাউকে বোঝাতে পারছে না। তবে তারানাথকে তার বেশ লেগেছে। তারানাথকে দেখে কেন জানি না শঙ্করের মনে হয়েছে যদি একমাত্র কোনো মানুষ ধীমানকে ফিরিয়ে আনতে পারে সে হলো এই মানুষটি। তারানাথকে নিয়ে শঙ্কর বেরিয়ে পড়ল উক্ত জঙ্গলের উদ্দেশ্যে। কিছুটা এগোনোর পর শঙ্কর বলল, কাকাবাবু, এই জঙ্গলের এইরকম থমথমে ভাবটা আগে কিন্তু ছিল না। ওই রাতের পর থেকে এরকম একটা গুমুট ভাব হয়ে গেছে এই দিকটা। এই যে এসব গাছের কাটা অংশগুলো দেখছেন না, এইগুলো ধীমানি করেছিল। তারানাথ শঙ্করের কথা শুনতে শুনতে ও চারিদিকে সজাগ দৃষ্টি ফেলতে ফেলতে এগিয়ে চলেছে। ইতিমধ্যে অনেকবার এই পথে লোকজন এসে খোঁজাখুঁজি করে গেছে, কাজেই জঙ্গলের রাস্তাটা এখন অনেকটাই চওড়া এবং স্পষ্ট। যে জায়গা পর্যন্ত শঙ্কর তারানাথকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেল সে জায়গাটা ওই বাড়িটার থেকে বেশি দূরে নয়, তবে ঘটনার দিন রাতে এই জায়গাটাই অনেক দূর বলে মনে হয়েছিল শঙ্করের। শঙ্কর বলল, এই জায়গাটায় কাকাবাবু, এর আশেপাশে কোথাও একটা বিরাট গর্ত ছিল, কিন্তু দেখুন সেরকম কোনো চিহ্ন আছে কি আর? আমি জানি কাকাবাবু, আমায় অনেকেই বিশ্বাস করছে না। অনেকে এটাই মনে করছে যে আমি নিজের হাতে নিশ্চয়ই ধীমানের কোনো ক্ষতি করে দিয়ে এখন বিভিন্ন রকম ভনিতা করছি। তারানাথ শঙ্করের কাঁধে হাত রেখে বলল, আমি তোমায় বিশ্বাস করছি শঙ্কর। তোমার চোখে যে সততা রয়েছে তা যে তুমি চাইলেও আড়াল করতে পারবে না শঙ্কর। কিন্তু আমি যে নিজেকে আশ্বাস দিতে পারছি না কাকাবাবু, কারোর সামনে প্রকাশ করতে পারছি না ঠিকই, তবে আমার মা বাবা দুজনেই গোটা দিন কান্না করে মরছে। বাবার বয়স হচ্ছে, গ্রামে একটা সুনাম আছে তার, তবে তবে আমার জন্য ওই দুটো মানুষ একেবারে শেষ হয়ে যাচ্ছে কাকাবাবু। তুমি দেখতে চাও যে কেন আমি তোমায় এক কথায় বিশ্বাস করেছি? শঙ্কর উৎসুক দৃষ্টিতে তারানাথের দিকে তাকালো। তারানাথ চোখ বুজে ভূত প্রেত পিচাসচ্চ রাক্ষসাদুষ্ট চেতস সর্বেতে প্রলয়ং যত্তি বিশ্বমিত্রস্য প্রসাদত, এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই হঠাৎ পাশের একটি গাছের থেকে পাখির ডাক ভেসে এলো। সেই রাতের পর থেকে যে গুমোট ভাবটা পরিবেশের সাথে মিশে ছিল তা যেন নিমেষেই এই মন্ত্র বলে মিলিয়ে গেল আশ্চর্যভাবে। শঙ্করের মনের বিস্ময়ে মহাকাশ ছুঁয়েছে। সে চারিদিকে উদ্ভ্রান্তের মতো চাইছে দেখে তারানাথ বলল, এবার বিশ্বাস হলো যে তোমার এতে কোনো দোষই নেই। এই জায়গাটা ভালো নয় শঙ্কর, এই অঞ্চল অন্য কারোর অধীনে। শঙ্কর অবাক হয়ে বলল, কার অধীনে? কার অধীনে এ প্রশ্নের কোনো উত্তর হয় না। পৃথিবীতে কিছু কিছু জায়গা মানুষের, কিন্তু কিছু কিছু জায়গা মানুষের নয়। মানুষের অধিকারের বাইরে গিয়ে সেই জায়গায় পা রাখলে সব কিছু শেষ হয়ে যায়। এই জায়গা বসবাস উপযুক্ত নয় বলেই কেউ এখানে থাকতে পারেনি। বিদেশি সাহেবের কাগজপত্রগুলো একবার দেখতে হবে, হয়তো সেখানের থেকে কিছু পাওয়া গেলেও যেতে পারে। চলো ফিরে যাই এবার বাসায়। নতুন করে এখানে আর কোনো ক্ষতি হবে না মানুষের, এই ব্যাপারে নিশ্চিত। তবে এখানকার কোনো জিনিসে, গাছপালায়, এমনকি গাছের পাতায় পর্যন্ত হাত দেবে না শঙ্কর। এটা পাসাং মারার অঞ্চল। শঙ্কর বিস্মিত হয়ে ভ্রুকুটি করে বললে, পাসাং মারা? সেটা কে?
আমি যতদূর জানি তার কোনো বাহ্যিক অবয়ব নেই। মাটির তলায় মহা পাতালে তার বসবাস। আমি অনুমান করতে পেরেছিলাম প্রথমেই তোমার মুখে ঘটনার বর্ণনা শুনে, আর এখানে এসে মন্ত্র উচ্চারণের পরে যখন দেখলাম পরিবেশ আবার আগের মতো হয়ে গেছে, তখন নিশ্চিত হলাম জঙ্গলের ফাঁকে ফাঁকে গোপন দৃষ্টি ফেলে লুকিয়ে থাকা পাসাং মারার অনুচরেরা সব আবার ফিরে গেছে মাটির তলার অন্ধকারে। মাটির দিকে তাকিয়ে দেখো, এদিকে ওদিকে ছোট ছোট সাপ বা ইঁদুরের গর্তের মতো গর্তের সৃষ্টি হয়েছে, যেগুলো কিছুক্ষণ আগেও ছিল না। শঙ্কর তারানাথের দৃষ্টি অনুসরণ করে দেখল তার কথায় কোনো ভুল নেই। যুক্তিতর্কের সমস্ত ঘেরাটোপকে ছাপিয়ে গিয়ে সত্যি ভূপৃষ্ঠের ওপর তৈরি হয়েছে গর্তের মেলা। ভয়ার্ত কণ্ঠে শঙ্কর জিজ্ঞেস করল, তাহলে ধীমানের কি হয়েছে কাকাবাবু? ধীমানের হদিশ পেতে গেলে কালন্তম ভ্রম প্রক্রিয়া করতে হবে। এটাকে সোজা ভাষায় সময়চক্র বলা চলে। যেহেতু তুমি নিজের চোখে দেখোনি ধীমান কোথায় গেছে, সেহেতু সেই দৃশ্যটিকে আর একবার ফিরিয়ে আনার সুযোগ তৈরি করতে হবে। সেটাও কি সম্ভব কাকাবাবু? তুমি খানিকক্ষণ আগে যে ঘটনার সম্মুখীন হলে তা কি সম্ভব ছিল? শঙ্কর কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল। চলো এবার ফিরি বাসায়। ওরা বাড়িটার কাছাকাছি যখন এলো, তখন শঙ্কর দেখল ভজুয়া গামছায় বাঁধা খাবারের ঝোলা নিয়ে বারান্দায় উঠছে। তারানাথ ও শঙ্করের মিলিত পদশব্দে স্থানীয় বৃদ্ধের দৃষ্টি তাদের দিকে পড়ল। গিয়েছিলাম সেই জায়গায়। তুমি কি এইমাত্র এলে নাকি? জি বাবু, এলে এখানে আপনাদের রাতের খাবার আছে, খেয়ে নেবেন। হ্যাঁ, আর কাল যদি থাকেন তাহলে একটা খবর দিয়ে আসবেন। ধীমানের কোনো একটা নিশ্চিত খবর না পাওয়া পর্যন্ত আমরা এখানের থেকে যাব না ভজুয়া। তারানাথের এই কথা শুনে ভজুয়া যেন একটু উদাসীন দৃষ্টিতেই তার দিকে চাইল। কিছু মুহূর্তের নিস্তব্ধতার পর চোখ সরিয়ে নিয়ে সে বলল, আচ্ছা বেশ, যতদিন না আপনারা আছেন আমি খাবার দিয়ে যাব। আজ আমি আসি। দাঁড়াও ভজুয়া, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ভজুয়া থমকে দাঁড়ালো, তারপর একটু ইতস্তত করে বলল, আজ কি কথা বলবেন? সময় তো অনেক হয়ে গেল, আমার বাড়িতে ফিরতে হবে সন্ধ্যার আগে। জানেন তো বাবু, গ্রাম অনেকটাই দূরে। না না, আমি তোমায় আটকে রাখছি না, এই 2-3টে প্রশ্ন করব মাত্র। এসো, ঘরে এসো। শঙ্কর ঘরের দরজা খুলে দিলে ওরা তিনজনেই প্রবেশ করল ভেতরে। তক্তপোষে বসে তারানাথ জিজ্ঞেস করল, তুমি তো জানো সেই রাতে এখানে কি হয়েছে। ধীমান আমার নিজের দাদার একমাত্র ছেলে। তাকে হারানোর পর প্রত্যেকের অবস্থা মর্মাহত। তুমি যদি কয়েকটা কথা আমায় জানিয়ে একটু সাহায্য করো, তাহলে আমি কিছুটা নিশ্চিত হতে পারবো। বলুন বাবু, আমি কি সাহায্য করতে পারি? বজুয়া, এখানে ধীমানের মতো আর কেউ কখনো নিরুদ্দেশ হয়েছে? প্রশ্ন শুনে সে চুপ করে রইল। তারানাথ বলল, দেখো, তুমি যদি মিথ্যে বলতে চাও বা কিছু আড়াল করতে চাও, তবে আমাদের কিছু করার থাকবে না। যেটুকু বলবে সত্যি বলবে, এটাই চাইবো ভজুয়া। বাবু, আমি নিজে ধীমান বাবাকে বারণ করেছিলাম এই জঙ্গলের সাথে ছেড়খানি না করতে। এমনকি এটাও বলেছিলাম যেন বাড়ি ফিরে গিয়ে তার বাবাকে বলে যে এখানে গাছ কাটা হবে না। আমি বিপদের কোথাও বলেছিলাম, কিন্তু সে বিশ্বাস করেনি। তুমি বা ধীমান কেউ আমায় এই কথা বলনি? এই কথা প্রথম যেদিন তোমরা এসেছিলে সেদিনের। তুমি সে সময় বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলে। ধীমান বাবা সব শুনে বিশ্বাস তো করলই না, উল্টে उसने बोला এসব কথা যেন তোমার সামনে না বলি, তোমার মনে যেন ভয় না ধরিয়ে দিই। আমি গরিব মানুষ বাবু, এই বাড়িতে এর আগে যত লোক এসেছে আমি ছাড়া কেউ এখানে এসে কাজবাজ করেনি। সবাই ভয় পায়, ডরতে হে সব লোক ইস জঙ্গল সে। গ্রামের মানুষ জায়গাটাকে এড়িয়েই চলে। গৃধাকুট পাহাড়ের অনেকটা অঞ্চল পাসাং মারার দখলে।
সে জঙ্গলের দেবতা, জঙ্গলের কোনো ক্ষয়ক্ষতি সে মেনে নেবে না। এর আগে এবারই 3 বার বিক্রি হয়েছে, 4 বিঘা জঙ্গল সহ, কিন্তু ভাগ্য গুণে এর আগের 2 বার কেউ এসে এখানে থাকেনি। তবে একেবারে প্রথমবার এক ব্রিটিশ সাহেব এখানে এসেছিল, তখনও আমি তার কাজ করেছি। বয়স তখন আমার অনেক কম। ওনাকেও আমি একই কথা বলেছিলাম, উনিও শোনেননি। জানি না আমার ভাষা বুঝতে পেরেছিলেন কিনা। ফালমন সাহেব নাম ছিল তার, পেশায় ছিলেন চিত্রকর। খুব সুন্দর ছবি আঁকতেন তিনি। রান্না করে দিতাম, তার মুখে রুচলে পিঠে হাত দিয়ে সাবাসে দিতেন, নইলে মাথা নেড়ে না বলে দিতেন। কিসের ছবি আঁকতো ফালমন সাহেব? 2-1টা দেখেছি বাবু। জঙ্গলে সারাদিন ঘুরতেন, আর রাতের বেলায় বা দিনের বেলায় যখন মর্জি হতো ছবি আঁকতেন। ফুল, গাছ, পাহাড় এসবের ছবি। তবে একদিন হঠাৎ সকালে কাজে এসে দেখি উনি আর ঘরে নেই। গলা উঁচু করে ডাকলাম অনেকবার, কিন্তু কোনো সাড়া পেলাম না। সেই যে গেলেন, আর এলেন না বাবু। গায়ে গিয়ে বললাম সাহেব নিজের দেশে ফিরে গেছে, কিন্তু আসলে বোধ হয় তা নয়। জিনিসপত্র ছেড়ে কেউ বাড়ি ছেড়ে চলে যায় কি? এর মধ্যে আমি একটা দোষ করেছি বাবু। গরিব মানুষ, পেট চলে না আমার, তাই করেছি। বাবুর কিছু টাকা ছিল দেরাজে, সেগুলো তখন আমি নিয়েছিলাম। আর তার আঁকা ছবিগুলো? সেগুলো আমি আর দেখিনি বাবু, তা দেরাজেই ছিল। ওসব নিয়ে আমি কি করব বলুন? আচ্ছা ঠিক আছে বজুয়া, তুমি এবার ফিরে যাও। এই কথাগুলো জানিয়ে তুমি খুব সাহায্য করলে। ভজুয়া ফিরে যাচ্ছিল, দরজার সামনে হঠাৎ দাঁড়িয়ে পড়ে প্রশ্ন করল, আজ যেন জঙ্গলটা স্বাভাবিক হয়ে গেছে মনে হচ্ছে। এ তো তাড়াতাড়ি তো পাসাং মারা ঘুমোয় না। শঙ্কর তারানাথের মন্ত্র পড়ে সব স্বাভাবিক করে দেওয়ার ব্যাপারটা বলতে যাচ্ছিল। তারানাথ চোখের ইশারায় তাকে থেমে যেতে বলল। ভজুয়া কথাটি বলে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকার পর চারিদিকে সন্দিগ্ধ দৃষ্টি ফেলতে ফেলতে চলে গেল। তারপর তারানাথ বলল, এসব লোকের সামনে কোনো রকম অলৌকিক বা দৈবিক কিছু বললেই সে গোটা গ্রামে গিয়ে ব্যাপারটা চড়াও করবে, তাতে আমরাই বিপদে পড়ব। গ্রাম শুদ্ধ লোক এসে তাবিজ কবজের জন্য ভিড় জমাবে। যাই হোক শঙ্কর, যাও তো, দেরাজের থেকে কাগজের অবশিষ্টাংশগুলো বের করে নিয়ে এসো তো। শঙ্কর গিয়ে জড়াগ্রস্ত দরজার পাল্লা দুটো সাবধানে খুলে ফেলে তার ভেতর থেকে বের করে আনলো এক তাড়া জীর্ণ কাগজের তাড়া। কাগজগুলি চারিদিক থেকে ইঁদুরে খাওয়া হলেও মাঝের অংশটুকু এখনো ব্রিটিশ চিত্রকরের আশ্চর্য শিল্পকলার ইতিহাস বহন করছে। মেঝেতেই রাখো, এসো নিচে বসে দেখি। শঙ্করের মনে বারংবার একটা কথা আসছিল, সেটা হলো তারানাথ এমন দুর্বিষহ অবস্থাতে কি করে এতটা নিজেকে শান্ত রাখতে পারছে। কাগজগুলি নিয়ে ওরা মেঝেতে বসল। সেগুলি বয়সের ভারে হলদে হয়ে গেলেও ছবিগুলি কিন্তু এখনো জীবন্ত। একের পর এক কি আশ্চর্য রকম সুন্দর বন্য জন্তু, জানোয়ার, বিচিত্র ফুল, এমনকি যে বাড়িতে তারা এখন বসে রয়েছে সেই বাড়িটারও ছবি এঁকেছিলেন ব্রিটিশ সাহেব। এই বাড়িটির ছবির কাগজটি সরিয়ে দেওয়ার পর থেকেই যে ছবিগুলি বেরোতে শুরু করল তা একটু ভিন্ন ধরনের। শঙ্কর প্রথমে বুঝতে পারল না যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে সরু পথ চলে গেছে এমন বর্ণনা বিশিষ্ট বেশ কয়েকটা ছবি চিত্রকর কেন এঁকেছিলেন। এদিকে তারানাথের চোখ ধীরে ধীরে তীক্ষ্ণ হয়ে উঠছে। সে বলল, পরের ছবিগুলো দেখি শঙ্কর। শঙ্কর তারানাথের চোখের দিকে তাকিয়েই বুঝে গেল আসলে সে কিসের সম্ভাবনা বোধ করছে। এইবার যে ছবি বেরিয়ে এলো তাতে শিল্পীর হাতে ফুটে উঠেছে এক মেঘ বাদলার রাতের ছবি। সে ছবিতে শুধু জঙ্গলের দৃশ্য নয়, সে ছবিতে আছে দুজন মানুষ। একজন লাল চুলো ব্রিটিশ সাহেব, হয়তো ফালমন সাহেব এই চরিত্রটির মাধ্যমে নিজেকে বোঝাতে চেয়েছেন, আর ঠিক তার পাশে একটি হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভজুয়া। এটা যে ভজুয়া তাতে কোনো সন্দেহ নেই, কারণ
ওরকম ধনুকের মতো বেঁকে পড়া মেরুদণ্ড এবং মাথায় বাঁধা গামছাই নিশ্চিত করে দিচ্ছে তার অবয়বকে। ছবিতে তারা দুজনে একটি গাছের সামনে দাঁড়িয়ে রয়েছে, তার কাণ্ড শাখা প্রশাখা বিশাল আকায়। শঙ্করের মনে হল সে এবং ধীমান নিশ্চয়ই এই গাছটাই দেখেছিল ওই ঘরের জানলা থেকে। তারানাথ নিচু গলায় বলল, ভজুয়া তার মানে সবই জানত, সে আমাদের সম্পূর্ণ সত্যি কথা বলেনি। আচ্ছা, এর পরের ছবিটা দেখি। শঙ্কর ওই পৃষ্ঠাটি সরাতেই তারানাথের চোখ গোল গোল হয়ে গেল। এই কাগজে কেবল দাঁড়িয়ে রয়েছে একটি গাছ শূন্য আকাশের তলায়। ব্রিটিশ সাহেব নিশ্চয়ই এই অঙ্কনের মাধ্যমে গাছটির কোনো বিশেষত্ব তুলে ধরতে চেয়েছিলেন, তবে সেসব কিছু বুঝে ওঠার প্রয়োজন পড়ল না তারানাথের। তার মনে পড়ে গেল ষড়শী চাটুর্যের বৈঠক ঘরে রাম গাঙ্গুলির মুখে শোনা তার মামার বাড়ির ওই ঘটনার কথা। সেখানেও যে রাম গাঙ্গুলি এই গাছটির কথা উল্লেখ করেছিল তাতে কোনো সন্দেহ নেই। এমন একটি গাছ যার কাণ্ড সোজা উঠে গিয়ে অনেক ওপরে গিয়ে তার শাখা প্রশাখা ছাড়ে। গাছের পাতাগুলি থালার মতো গোল গোল, আর এই গাছের নাম বুদ্ধ নারকেল। এটাই তো সেই জায়গা, অর্থাৎ বিহার ও মধ্যপ্রদেশের কিছু কিছু জায়গায় এই বুদ্ধ নারকেল গাছ দেখা যায়। ভূত প্রেত ডাইনির দল এই গাছের নিচে নিজেদের চাতর বসায় কিছু বিশেষ বিশেষ সময়ে। অনেক দূরের কোনো অঞ্চল থেকে গাছ চালিয়ে নিয়ে আসে তারা, এবং চাতরের পরদিন আবার সেই গাছ মাটির থেকে উপড়ে নিয়ে তারা ভেসে চলে যায়। সুতরাং শঙ্কর, ধীমান এবং ওই ব্রিটিশ সাহেব যে গাছ দেখেছিল তা যে এই ভয়ঙ্কর গাছ, তাতে কোনো সন্দেহ আর নেই। এবং আরও একটি ব্যাপারে তারানাথ এবার নিশ্চিত হয়ে গেল যে এই গাছ সেই অঞ্চলেই দেখা যায় যে অঞ্চলগুলি পাসাংমারার অন্তর্ভুক্ত। সিমডেগায় বিভূতি, সার্বিয়ার সাহেব, তাদের মেজকর্তা সহ যারা যারা তাদের কোম্পানির কাজে গিয়েছিল প্রত্যেকেই স্বপ্নে এই গাছ দেখেছিল, তা বিভূতি তারানাথকে ফিরে এসে বলেছে। অর্থাৎ বুদ্ধ নারকেল গাছ এক কথায় অমঙ্গলের অন্যতম সূচক। তারানাথ ধীরে ধীরে তার দৃঢ়তা হারিয়ে ফেলছে বলে তার মনে হলো। এই প্রথমবারের জন্য তার মনে হলো সঙ্গে বিভূতি অথবা কিশোরী থাকলে একটু হলেও বুক বল বাড়ত। তাকে অনেকক্ষণ চুপ করে থাকতে দেখে শঙ্কর বলল, কাকাবাবু কিছু ভাবছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই ছবি দেখে আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। দুশ্চিন্তাই বটে। জানি না দাদা বৌঠানের কোলে আর ফিরিয়ে দিতে পারবো কিনা ধীমানকে। ধীমান বোধহয় আর নেই। শঙ্কর উদাস দৃষ্টিতে তারানাথের দিকে তাকালো ঠিকই, কিন্তু মুখে কোনো কথা বলল না। কারণ সে বা তার গ্রামের লোকজন কোথাও না কোথাও এই ব্যাপারটাকে অনিচ্ছা সত্ত্বেও মানতে শুরু করেছিল ইতিমধ্যেই। তবুও তারানাথের সান্নিধ্যে এসে তার এই ধারণা সম্পূর্ণ মুছে গিয়েছিল। তার মনে হয়েছিল এই মানুষটি যেভাবেই হোক ধীমানকে ফিরিয়ে আনবেই। খানিকক্ষণের নীরবতার পর শুকনো গলায় শঙ্কর বলল, তাহলে এখন উপায় কাকাবাবু? আপনিও কি হাল ছেড়ে দিলেন? না, তুমি খেয়ে নাও, আমি উপোস থাকব। দিনের আলোটা নিভলেই কালান্ত ভ্রমের প্রক্রিয়ায় বসবো আমরা। শঙ্কর এই সিদ্ধান্তের প্রত্যুত্তরে কিছু বলল না। তবে এই মানসিক অবস্থা নিয়ে কি আর খাওয়ার ইচ্ছে থাকে? তবুও হাত মুখ ধুয়ে অল্প দুটো খেয়ে দুজনেই সন্ধ্যা নামবার অপেক্ষা করতে থাকল। তারানাথ ইতিমধ্যে একটি কাজ করেছে। ঘরের মেঝেতে তার পুঁটলি থেকে এক কৌটো সিঁদুর বের করে তা মন্ত্রপুত করে একটা বৃত্তাকার গণ্ডি তৈরি করেছে। অন্ধকার নামবার পর ওরা দুজনেই ওই গণ্ডির ভেতরে এসে বসল। তারানাথ বলল, শোনো, যাই হয়ে যাক আমার চোখের থেকে চোখ সরাবে না। মন শান্ত রাখো আর মনে মনে সেই রাতের পটভূমিটা চিন্তা করো। নাও শঙ্কর, আমার চোখের দিকে তাকাও।
শঙ্কর স্থির দৃষ্টিতে চেয়ে রইল তারানাথের চোখের দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই ওর চোখ দুটি পরিণত হল একটা অন্য জগতে প্রবেশ করবার জানালায়। যে জগৎ শুরু হচ্ছে শঙ্করের মনে চলতে থাকা ধীমানের অন্তর্ধানের রাতের ঘটনা থেকেই। ও দেখতে পাচ্ছে সেই দৃশ্য যখন ধীমান ও শঙ্কর ওই আশ্চর্য আলোক লক্ষ্য করে জঙ্গলের মধ্যে এগিয়ে চলেছে। কিছুটা দূরে গিয়ে শঙ্কর একটু দাঁড়িয়ে পড়েছে, কিন্তু ধীমান এগিয়ে গেছে অনেকটা দূরে। শঙ্করের দৃষ্টি কিন্তু এখন তাদের দুজনের গতিবিধি স্পষ্ট দেখতে পাচ্ছে। সেদিন যে শঙ্কর ধীমানকে আর দেখতে পায়নি, সেই শঙ্কর আজ দেখতে পারছে ধীমান দাঁড়িয়ে রয়েছে একটা বিরাট গাছের কাণ্ডের সম্মুখে। এই গাছটির ছবি তো সে ব্রিটিশ শিল্পীর ছবিতেও দেখেছে, অর্থাৎ সেই বুদ্ধ নারকেল গাছ। শঙ্কর দেখতে পেল ধীমান তার হাতের হ্যারিকেনটি নামিয়ে রেখে গাছটির ওপরে কিছু একটা দেখতে দেখতে এগিয়ে গেল খানিকটা। পরক্ষণেই ঘটল একটা অপার্থিব ঘটনা। ওই গাছটির কাণ্ডের থেকে নির্গত হল অজস্র ছায়া জগতের শীর্ণ হাত। সেগুলি নিমেষের মধ্যে ধীমানকে দৈত্যাকার সাপের মতো পেঁচিয়ে ধরে চোখের পলক ফেলার মধ্যেই গাছ উপড়ে নিয়ে চলে গেল সেই স্থান থেকে। সেই মুহূর্তেই ওই জায়গায় তৈরি হলো একটা বিরাট গর্ত। তারানাথ চিৎকার করে উঠল, ফিরে এসো, ফিরে এসো শঙ্কর। তারানাথ বুঝতে পেরেছিল এভাবে আরো কিছুক্ষণ শঙ্করকে রাখলে সে জ্ঞান হারাতে পারে, উপরোক্ত আরো খারাপের দিকেও চলে যেতে পারত। শঙ্করের সম্পূর্ণ প্রকৃতিস্থ হতে ঘণ্টাখানেক সময় লাগল। তবুও সেই মুহূর্তেই সে কিছু বলার ক্ষমতা পেল না। প্রচণ্ড জ্বর চলে এলো তার। তারানাথ নিজেই তাকে বিশ্রাম করতে বলে তার সেবা করল মাঝ রাত পর্যন্ত। ধীরে ধীরে একটু সুস্থ হলে শঙ্কর জানালো সব কিছু, যা যা সে দেখেছে একেবারে পুঙ্খানুপুঙ্খ। তারানাথ বুঝল আর কোনো উপায় নেই ধীমানকে ফিরিয়ে আনবার। পাসাং মারার অনুচর ওই বুদ্ধ নারকেল গাছ নিয়ে গেছে ধীমানকে সঙ্গে করে। খালি হাতে সে যাবে কি করে তার দাদার কাছে? কি করে বলবে যে তাদের একমাত্র ছেলে চলে গেছে না ফেরার জগতে? তবে এই ঘটনা যে আরো মাসখানেক পরে অন্য মোড় নেবে তা জানত না ওরা কেউই। তারানাথের জীবনের অন্যতম কষ্টের দিন ছিল সেটা, যেদিন সে চড়ুইটিপ গ্রামে গিয়ে শঙ্করকে রেখে তার দাদাকে শূন্য হস্তে রেখেই মটলেনে ফিরেছিল। মাসখানেক বাদে এক বুধবারের দিন দুপুরবেলায় তারানাথ যখন পুজো দিয়ে মধ্যাহ্ন ভোজনের জন্য ভেতর বাড়িতে যাচ্ছে, তখন হন্তদন্ত হয়ে তার বাড়িতে প্রবেশ করল বিভূতি। বৈঠক ঘরের সামনে এসে হাঁক পাড়ল সে, ঠাকুরমশাই, ঠাকুরমশাই বাড়িতে আছেন? তারানাথ বিস্মিত হয়ে বেরিয়ে এলো বাইরে। এ কি হয়েছে? তুমি এমন হাঁপাচ্ছ কেন? ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনাদের বংশসূত্রে ধীমান চক্রবর্তী নামের কেউ আছে? চড়ুইটিপ গ্রামে বাড়ি। বংশলতিকা অনুযায়ী তার ছোট কাকার নাম বলছে তারানাথ চক্রবর্তী, অর্থাৎ আপনি। তারানাথের মস্তিষ্কে উত্তেজনার পারদ চড়ে উঠল। সে বলল, হ্যাঁ, আমার দাদার শশীনাথ চক্রবর্তীর ছেলে ধীমান চক্রবর্তী। কেন কেন কি হয়েছে বিভূতি? ঠাকুরমশাই, সিমডেগায় যে কাহিনীর কথা আপনাকে বলেছিলাম না, আপনি তো সবটাই জানেন। সেখানকার আমাদের কোম্পানির ওভারসিয়ার জলধর পণ্ডা অফিসের অ্যাড্রেসে ট্র্যাঙ্ক কল করেছিল আজকেই কিছুক্ষণ আগে। এই ছেলেটিকে নাকি উদ্ধার করেছে সিমডেগার গ্রামবাসীরা। তারপর তাকে নিয়ে আসা হয়েছে বীরমিত্রাপুরে জলধর পণ্ডার বাড়িতে। যেহেতু সেখানকার গ্রামের মানুষজন জলধরকেই মোড়ল হিসেবে মানে, তার মুখেই সব জেনে শুনে জলধর কোম্পানিতে ট্র্যাঙ্ক কল করেছে। ছেলেটি নাকি নিজেও বলতে পারছে না যে সে কিভাবে সেখানে পৌঁছল। তারানাথ চোখের জল আর ধরে রাখতে পারল না। সে জানে এই অলৌকিকতার উত্তর সে এখনই মেলাতে পারবে না, তবে যে অসম্ভব সম্ভব হয়েছে তার প্রাপ্তির আনন্দ যে স্বর্গতুল্য সেটা বলার অপেক্ষা রাখে না। তারানাথ চোখ চেপে ধরে বিভূতিকে বললে, তুমি আমায় নিয়ে যেতে পারবে সেখানে? আমি নিজে গিয়ে ধীমানকে ফিরিয়ে আনতে চাই। বিভূতির কাছে ব্যাপারটা তখনও স্পষ্ট না হলেও তারানাথের চোখে জল দেখে সিদ্ধান্ত নিতে সে এক ফোঁটা দেরি করল না। বলল,
আজ রাতেই আছে রাউরকেল্লা এক্সপ্রেস। আমি আমার এক বন্ধুকে বলে টিকিট করিয়ে নিচ্ছি ঠাকুরমশাই, আপনি তৈরি হয়ে নেবেন। হ্যাঁ, বলে বিভূতি দ্রুত বেরিয়ে পড়ল সেখান থেকে। টিকিট করে নিয়ে অফিসে গিয়ে আরও একবার ট্র্যাঙ্ক কল করে জলধরকে জানিয়ে দিল যে সে যেন ধীমানকে নিয়ে স্টেশনেই অপেক্ষা করে। ওই রাতেই দুজনে বেরিয়ে পড়ল ধীমানকে ফিরিয়ে আনতে। গোটা রাস্তায় তারানাথ বিভূতিকে শোনাল ধীমানের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা। অবশেষে যখন তারা পৌঁছল তখন ধীমানকে দেখা মাত্রই তারানাথ দু হাত তুলে তাকে জড়িয়ে নিল নিজের বক্ষ মাঝে। ধীমান তার নিজের কাকাকে দেখতে পেয়ে নিজের বেদনা চেপে রাখতে পারল না। ওই দিনই বিকেলের ট্রেনে শূন্য কামরায় বসে যখন তারা তিনজন ফিরছে আবার কলকাতার উদ্দেশ্যে, তখন তারানাথ জিজ্ঞেস করল, তুই এখানে এলি কি করে ধীমান? কিছু বলতে পারবি? ধীমান বলল, ওখানে যে গাছটি শেষ দেখেছিলাম, এখানে অর্থাৎ সিমডেঙ্গা এসে সেই গাছটির পাশেই আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর দেখলাম একটা ঘন জঙ্গলের মাঝে আমি পড়ে রয়েছি। প্রথমে ভেবেছিলাম আমি গৃহাকুট পাহাড়ের পাশে ওই জঙ্গলে আছি, কিন্তু পরক্ষণেই যখন দেখলাম আমার পাশে হ্যারিকেন নেই, শঙ্কর নেই, উপরন্ত রাতের থেকে ইতিমধ্যেই দিনও হয়ে গেছে, তখন বুঝলাম কিছু একটা গোলমাল হয়ে গেছে এর মধ্যে। ঠিক তখনই চোখে পড়ল কিছুটা দূরেই একটা বড় পাথর খণ্ডের উপরে বসে রয়েছে একটা লোক। মুখে তার কেমন একটা হাসি লেগে রয়েছে বলে মনে হলো। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতেই সে আমার পাশে এসে দাঁড়ালো। লক্ষ্য করলাম তার হাতে রয়েছে একটা কঞ্চির মতন ছোট লাঠি। আমায় বলল, চলো তোমায় গ্রামে পৌঁছে দিই, বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছো, এবার বাড়ি ফিরতে হবে তো। আমি তার পরিচয় জিজ্ঞেস করতে সে বলল, আমায় তুমি চিনবে না। তোমার বাবার বাবা অর্থাৎ আদিনাথ চক্রবর্তী যখন ছোট ছিলেন তখন আমি তোমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তোমার ছোট কাকা তারানাথকেও আমি চিনি। ভাবলাম লোকটা পাগল নাকি, দাদুর ছোটবেলায় আমাদের বাড়িতে গেছে, তাহলে এখনো এমন কম বয়সের সে হয় কি করে? তারপরেও তোমাকেও সে চেনে বলল। তা শুনে আমি আরো অবাক হলাম। তার নাম জিজ্ঞেস করতে সে বলল, আমার নাম মৃত্যুঞ্জয়। তোমার পরিবারকে আমি ভালো করেই চিনি, তাই তোমায় এ যাত্রা বাঁচিয়ে দিলাম। তবে মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। এই কথাটা বলার পর আমি আর তাকে কোনো প্রশ্ন করতে পারলাম না। কেন? তুই কিসের লোভ করেছিস? হ্যাঁ, করেছি কাকা, করেছি, লোভ একটা করেছি। ভজুয়ার কথা শুনে জঙ্গলের মাঝে ওই রাতে গিয়েছিলাম কোন এক প্রাচীন গুপ্তধনের খোঁজে। সে বলেছিল কোন এক ব্রিটিশ সাহেব নাকি তার প্রচুর ধনভাণ্ডার রেখে গিয়েছে ওই বিরাট গাছের গোড়ায়। আমি সেই কারণেই আলো দেখতে পেয়ে দ্রুত গিয়েছিলাম ওই রাতে। ভেবেছিলাম কেউ বুঝি আমার আগে গিয়ে ওই ধনে ভাগ বসাচ্ছে। ভজুয়া বলেছিল ওর 3 কাল 1 কালে ঠেকেছে, সে কি করবে গুপ্তধন নিয়ে। আসলে ওর উদ্দেশ্য অন্য ছিল, তবে আমায় মেরে ওর কি লাভ হতো? ওর উদ্দেশ্য স্পষ্টতই অন্য ছিল। সে শঙ্করকে বলেছে সম্পূর্ণ অন্য কথা, এমনকি আমাকেও। চলো আগে ফিরে যাই তোমায় নিয়ে চড়ুইটিপ, তারপর ওর ব্যবস্থা হবে। কিন্তু এই মৃত্যুঞ্জয়কে আর তোমাকেই বা কি করে চেনে? তারানাথ ও বিভূতির মধ্যে একবার চোখ চাওয়াচাই হল। তারানাথ বলল, সে অনেক বড় কাহিনী, তোমায় পরে বলবো সব। চড়ুই টিপে যখন তারানাথ ধীমানকে নিয়ে ফিরে এলো তখন গোটা গ্রাম এক হয়ে গেছে। সকলে আনন্দে, কৌতূহলে, বেদনায় চোখের জলে ভেসে পড়েছে। তারানাথ সকলকে জানিয়েছিল সমস্ত ঘটনার বিবরণ। শশীনাথ নিজে গিয়ে ভজুয়াকে পুলিশের হস্তাধীন করে এলো সপ্তাহখানেকের মধ্যেই। ভজুয়ার বয়ান অনুযায়ী তাদের গ্রামের মানুষের সুস্থতা ও স্বাভাবিক জীবিকা বজায় থাকার কামনায় সে প্রতি 2 বছর অন্তর ওই বাড়ির থেকে একজনকে নিয়ে পাসাংমারা চরণে ভোগ দিত। শশীনাথের বন্ধুকেও প্রায় হাতে পায়ে ধরিয়েই তাকে দিয়ে এই জায়গাটা কিনিয়েছিল ভজুয়া। এর আগেও 2 বার এরকম করেই বিভিন্ন লোকের মাধ্যমে এই জায়গা কিনিয়েছে, মানুষ মেরেছে এবং বিক্রিও করিয়েছে। এভাবে সে চালিয়েছে তার দুষ্ট চক্র। যাই হোক, সে যাত্রায় ধীমান বেঁচে গেল মৃত্যুঞ্জয় তথা অমর জীবনের জন্য। পাসাংমারা এক অঞ্চল থেকে গাছ চেলে নিয়ে পড়ল গিয়ে তার অন্য এক অধীনস্থ জায়গায়।
এই বাংলার বুকে আরও কত পাসাং মারার অধীনস্থ পাহাড়ি অঞ্চল আছে তার হিসেব নেই। তবে বুদ্ধ নারকেল গাছ দেখলে সেটাকে এড়িয়ে যাওয়াই মনস্থ করেছে ঘটনা মধ্যস্থ প্রত্যেকেই। এসবের পর আরো 2 বছর কেটে গেল। এক অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলায় তারানাথ যখন কর্মশূন্য অবস্থায় উদাস মনে তার মটলেনের বাড়ির দাওয়ায় বসে আছে, তখন চড়ুইটিপ গ্রামের ধীমানের বন্ধু সেই শঙ্কর এলো তার বাড়িতে। এতদিনে সে একজন বলিষ্ঠ যুবকে পরিণত হয়েছে। তারানাথ কিন্তু তাকে এক দেখাতেই চিনতে পারল। শঙ্কর তারানাথের চরণ ছুঁয়ে বলল, কাকাবাবু, বাবার শরীরটা খুব খারাপ যাচ্ছে কদিন যাবৎ। এতদিন একটা পাটের কলে কাজ করছিলাম, কিন্তু বাবা চায় না আমি সেখানে কাজ করি। আপনাদের আশীর্বাদে ভগবান মুখ তুলে চেয়েছে বোধহয়। দূর সম্পর্কের এক আত্মীয়ের মাধ্যমে একটা চাকরি জুটেছে রেল কোম্পানিতে। আশীর্বাদ করবেন যেন সফল হই কাকাবাবু। তারানাথ শঙ্করের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, দেখতে পাচ্ছি প্রচুর অর্থ নিয়ে দেশে ফিরবে তুমি। আমার তরফ থেকে আশীর্বাদ রইল শঙ্কর। আচ্ছা, চাকরি নিয়ে কোথায় যাচ্ছ? মোম্বাসা, আফ্রিকা।